বাংলার নবজাগরণ। তাঁর ব্যক্তিত্বে আছে প্রাচীন ঋষির জ্ঞান ও প্রতিভা, ইংরেজের কর্মশক্তি এবং বাঙালি মায়ের কোমলতা। মাইকেল মধুসূদন দত্ত। বাংলার নবজাগরণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পঞ্চম পর্ব। এই পর্বে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসাবে বিদ্যাসাগর কলেজে যেভাবে পুনর্গঠন করেছিলেন সে কথা বলা হয়েছে। এই সময়ে কর্তৃপক্ষের অনুরোধে কাশীর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ডক্টর J.R. ব্যালেন্টাইন কলকাতার সংস্কৃত কলেজ পরিদর্শনে আসেন। তিনি তাঁর রিপোর্টে যেসব মতামত পেশ করেন সেগুলির সঙ্গে বিদ্যাসাগর একমত হতে পারেননি। বিদ্যাসাগর সেগুলো নির্ভীক ও বলিষ্ঠ উত্তর দিয়েছিলেন। সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। সংস্কৃত কলেজের সার্বিক সংস্কার। 1851 সালের 22শে জানুয়ারি বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দেন। এই পদে যোগ দিয়েই তিনি কলেজের সার্বিক সংস্কার, পুনর্গঠন ও পরিবর্তনের কাজে মনোযোগী হলেন। সংস্কৃত কলেজের পুনর্গঠনের ব্যাপারে এই সময়ে বিদ্যাসাগরের অসামান্য ও তীক্ষ্ণ কর্মদক্ষতার পরিচয় পাওয়া যায়। এর আগের বার যখন তিনি সহকারী সম্পাদকের পদে সংস্কৃত কলেজে ছিলেন, তখন সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকে যতটুকু সম্ভব তিনি ততটুকুই করেছেন। তখন নামেই ছিল সংস্কৃত কলেজ, আসলে পাকা দালানে টোল ছাড়া আর কিছুই না। হাতে লেখা পুঁথিগুলি যেমন জীর্ণ, তেমনি কলেজে সর্বত্রই বিশৃঙ্খলা। যেমন তখন অধ্যাপকদের দিবানিদ্রা ছিল বাঁধা। পড়াবার সময় তাদের বেশিরভাগই চেয়ারে বসে ঘুমোতেন, আর ছাত্ররা তাল ফাঁকার বাতাস দিয়ে তাদের ঘুমের তৃপ্তি বাড়িয়ে দিত। তারপর ঘুম ভাঙলে বিকেলের দিকে হয়তো মুগ্ধবোধ নিয়ে একটু নাড়াচাড়া বা সাহিত্য অলংকার নিয়ে সামান্য আলোচনা। অধ্যাপকেরা কি পড়ান, ছাত্রেরা কখন আসে কলেজে, এসবের কোনো নির্দিষ্ট নিয়ম কানুন ছিল না। বিদ্যাসাগর এসব ঘটনা তাঁর ছাত্র জীবন থেকেই লক্ষ্য করেছিলেন। তাই প্রথমবার সংস্কৃত কলেজে সহকারী সম্পাদক পদে যোগ দিয়েই তিনি কিছু বাঁধাবাঁধি নিয়ম তৈরিতে হাত দিয়েছিলেন। তিনি অধ্যাপকদের নিদ্রা দূর করার ব্যবস্থা করেছিলেন এবং শিক্ষক ও ছাত্রদের যাওয়া আসার সময়ও ঠিক করে দেন। পরীক্ষা গ্রহণের ব্যাপারেও তিনি এক নতুন উপায়ের ব্যবস্থা চালু করেছিলেন। এছাড়া পাঠ্যপুস্তকের বিষয়গুলিতে যেসব আদি রসাত্মক কবিতাগুলি জায়গা পেয়েছিল তিনি সেগুলি বাদ দেন। এর সঙ্গে ব্যাকরণের পাঠ সহজ, সুগম ও সংক্ষিপ্ত করা হয়েছিল। সাহিত্য শ্রেণীতেও অঙ্ক শিক্ষা বাদ দেওয়া হলো না। কিন্তু এই সব সংস্কার সম্পাদক রসময় দত্তের পছন্দ ছিল না। শেষে তার সঙ্গে মানসিক ঠোকাঠুকিতে তিনি সংস্কৃত কলেজ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। দ্বিতীয়বার সংস্কৃত কলেজে প্রথমে সাহিত্যের অধ্যাপক হয়ে ঢুকে তিনি লক্ষ্য করেন যে কলেজে আবার সেই একই শৈথিল্য চলছে, চারিদিকে অব্যবস্থা। শিক্ষা পরিষদও তখন আর পুরনো সম্পাদক রসময় দত্তের উপর আস্থা রাখতে পারছে না। ডক্টর মোয়াট তখন বিদ্যাসাগরকে ভার দিলেন একটা রিপোর্ট লিখতে, যাতে সংস্কৃত কলেজের প্রকৃত অবস্থা কিরকম তা জানা যায় এবং কি কি ব্যবস্থা নিলে কলেজের উন্নতি সম্ভব। যথাসময়ে বিদ্যাসাগর শিক্ষা পরিষদে এক সুদীর্ঘ রিপোর্ট পেশ করলেন। সহজ, সরল ও সংযত ইংরেজিতে তিনি এই রিপোর্ট তৈরি করেছিলেন। ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, জ্যোতিষ ও গণিত, স্মৃতি, আইন, ন্যায় প্রত্যেক শ্রেণীর বিষয়ে বিস্তৃত আলোচনা করে তিনি এই রিপোর্টটি তৈরি করেছিলেন। সংস্কৃত শিক্ষাকে কত সহজ ও সরল করা যায় তা তিনি এই রিপোর্টে বলেছিলেন। কলেজের পুনর্গঠন ও প্রসারের ক্ষেত্রে এই রিপোর্টের গুরুত্ব ছিল অনেক। যথাসময়ে এই রিপোর্ট কর্তৃপক্ষের হাতে পৌঁছলে কর্তৃপক্ষ খুব খুশি হন। তাঁরা এইরকমই একজন কার্যপটু ও দৃঢ়চিত্ত লোক চেয়েছিলেন। কর্তৃপক্ষের কাছে বিদ্যাসাগরের গ্রহণযোগ্যতা আরো বেড়ে গেল। রসময় দত্ত তখনই তার পদত্যাগপত্র জমা দেন এবং এর কিছুদিনের মধ্যেই বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন। একথা আমরা আগেই জেনেছি। এই পদে যোগ দিয়েই প্রথমেই তিনি পঠন পাঠনের শৃঙ্খলা আনলেন। ছাত্র ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতির দিকে কড়া নজর দিলেন। তাছাড়া
যেমন তেমন ভাবে ছুটি না নিয়ে সরকারি নিয়ম অনুযায়ী রবিবার সহ প্রয়োজনীয় ছুটি এবং গ্রীষ্মের ছুটিও চালু করলেন। তিনি ইংরেজি শিক্ষাও বাধ্যতামূলক করলেন। এতদিন কলেজে ছাত্রদের কোনো বেতন দিতে হতো না, তাই ছাত্ররা সহজে কলেজে ঢুকতে পারত বা ছাড়তে পারত। এই বিশৃঙ্খলা দূর করার জন্য বিদ্যাসাগর 1852 সালের আগস্ট মাস থেকে কলেজের ভর্তি ফি ও পুনঃ ভর্তি ফি 2 টাকা করে এবং 1854 সালের জুন মাস থেকে মাসিক বেতন 1 টাকা ধার্য করে দিলেন। বিদ্যাসাগর সংস্কৃত কলেজে অধ্যক্ষ পদে যোগ দেওয়ার আগে সংস্কৃত কলেজে শুধু ব্রাহ্মণ ও বৈদ্য শ্রেণীর হিন্দুরা এখানে পড়তে পারত। অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েই কয়েক মাসের মধ্যেই অর্থাৎ 1851 সালের জুলাই মাস থেকে কায়স্থদের জন্য এবং 1854 সালের ডিসেম্বর মাসে সমস্ত হিন্দু ছাত্রদের কাছে সংস্কৃত কলেজকে উন্মুক্ত করে দেন। সংস্কৃত কলেজের ছাত্ররা শিক্ষা নিয়ে যাতে যোগ্য কাজ পান এই ব্যাপারেও বিদ্যাসাগর সচেষ্ট ছিলেন। এখান থেকে পাশ করা ছাত্রদের সামাজিক মর্যাদা রক্ষিত হওয়ার জন্য তিনি হিন্দু কলেজ ও মাদ্রাসা পাশ করা কৃতী ছাত্রদের সমকক্ষতা দাবি করেন। সে সময় হিন্দু কলেজ ও মাদ্রাসায় পাশ করা কৃতী ছাত্রদের সরকারি উচ্চতম পদ বা ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি দেওয়া হতো। বিদ্যাসাগরের চেষ্টায় পরবর্তীকালে সংস্কৃত কলেজের ছাত্রদেরও এই চাকরি দেওয়ার ব্যবস্থা হয়েছিল। বিদ্যাসাগর ও ডক্টর ভ্যালেন্টাইন। বিদ্যাসাগরের অধ্যক্ষতায় সংস্কৃত কলেজের নাম ছড়িয়ে পড়েছিল। কাশীতেও তখন একটা সরকারি সংস্কৃত কলেজ ছিল। সেই কলেজের অধ্যক্ষ হলেন বিখ্যাত পণ্ডিত ডক্টর J.R. ভ্যালেন্টাইন। শিক্ষা পরিষদ তাকে ডাকলেন কলকাতা সংস্কৃত কলেজ পরিদর্শন করবার জন্য। যথাসময়ে ডক্টর ভ্যালেন্টাইন সংস্কৃত কলেজ পরিদর্শনে এলেন। কলেজ পরিদর্শন করে তিনি যে রিপোর্ট পেশ করেছিলেন সেই রিপোর্টের সব কথা বিদ্যাসাগর মানতে পারেননি। সেই রিপোর্ট থেকে আমরা দুটি বিষয়ের উল্লেখ করব। ডক্টর ভ্যালেন্টাইন তাঁর রিপোর্টে মিলের লজিকের সংক্ষিপ্তসার ছাত্রদের পড়াতে বলেছিলেন। ঘটনাচক্রে ডক্টর ভ্যালেন্টাইন নিজে ওই ধরনের একটা বই লিখেছিলেন। কলকাতার সংস্কৃত কলেজে তিনি সেই বইখানা চালু করতে চেয়েছিলেন। মূল গ্রন্থের দাম বেশি, সম্ভবত এই অজুহাতেই তার এই প্রস্তাব। বিদ্যাসাগর এর বিরোধিতা করে বলেন যে এটা ঠিক যে সংস্কৃত কলেজে মিল পড়ানো দরকার, তবে সংক্ষিপ্তসার না পড়িয়ে মূল গ্রন্থটি পড়া দরকার। তিনি আরো বলেন যে মূল গ্রন্থের দাম একটু বেশি হলেও সংস্কৃত কলেজের ছাত্রেরা এরকম একটা উৎকৃষ্ট গ্রন্থ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারে না। ভ্যালেন্টাইন সাহেবের রিপোর্টে অন্য পরামর্শটি ছিল যে বেদান্তের সঙ্গে পাশ্চাত্য দর্শনের সামঞ্জস্য বুঝবার জন্য সংস্কৃত কলেজের ছাত্রদের বিশপ বার্কলের ইনকোয়ারি বইটিকে পাঠ্য বই করার প্রস্তাব। বিদ্যাসাগর তাঁর অভিমতে জানালেন যে বিশপ বার্কলের ইনকোয়ারি বইটি পড়ালে সুফলের চাইতে কুফল হবার সম্ভাবনাই বেশি। বিদ্যাসাগর লেখেন যে মিথ্যা হলেও বেদান্ত ও সাংখ্য দর্শন হিন্দুদের কাছে অত্যন্ত শ্রদ্ধার, তাই সংস্কৃত কলেজে এই দুটি গ্রন্থ না পড়িয়ে উপায় নেই। সংস্কৃতে যখন এগুলো পড়াতেই হবে তখন এদের প্রভাব কাটিয়ে উঠতে প্রতিষেধক রূপে ইংরেজিতে ছাত্রদের প্রকৃত দর্শন পড়ানো দরকার। বার্কলের ইনকোয়ারি বেদান্ত বা সাংখ্যের মতো একই সিদ্ধান্তে পৌঁছেছে। তাছাড়া ইউরোপেও এখন আর ইনকোয়ারিকে খাঁটি দর্শন গ্রন্থ বলে ধরা হয় না, কাজেই এই গ্রন্থ কোনোভাবেই কাজে আসবে না। তাছাড়া এসব ছাত্ররা যখন বুঝবে যে বেদান্ত ও সাংখ্য দর্শনের মতো একজন ইউরোপীয় দার্শনিকের একই মতের মিল, তখন এই দুই দর্শনের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যাবে। তাতে ছাত্রদের আরো ক্ষতি হবে ভুল শিক্ষা নিয়ে। এজন্য বিদ্যাসাগর ভ্যালেন্টাইনের প্রস্তাব অনুযায়ী বিশপ বার্কলের গ্রন্থ পাঠ্য বই হিসেবে রাখতে অস্বীকার করেন। শেষে শিক্ষা পরিষদের কর্তা ব্যক্তিরা বুঝেছিলেন যে বিদ্যাসাগর তাঁর নীতি অনুসরণ করতে চান এবং কারো হস্তক্ষেপ ছাড়াই সংস্কৃত কলেজকে নিজের মতো করে গড়ে তুলতে চান। অন্যথায় তিনি পদত্যাগ করতে প্রস্তুত। বলা বাহুল্য, এই সময়ে বিদ্যাসাগর তাঁর পরিকল্পিত শিক্ষা কার্য পরিচালনায় কিছুটা স্বাধীনতা লাভ করেছিলেন। কলেজের ছাত্র সংখ্যা বৃদ্ধি ও তাঁর অধ্যক্ষ হিসেবে কাজের জন্য বেতন বৃদ্ধি এক্ষেত্রে তাঁর সফলতা প্রমাণ করেছিল। বিদ্যাসাগরের এই পর্বটি
আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্যাসাগর স্মৃতি থেকে একটা ছোট্ট উদ্ধৃতি দিয়ে শেষ করব। আজ বিশেষ করে মনে করিয়ে দেবার দিন এলো যে সৃষ্টিকর্তা রূপে বিদ্যাসাগরের যে স্মরণীয়তা আজও বাংলা ভাষার মধ্যে সজীব শক্তিতে সঞ্চারিত, তাকে নানা নব নব পরিণতির অন্তরাল অতিক্রম করে সম্মানের অর্ঘ্য নিবেদন করা বাঙালির নিত্যকৃত্যের মধ্যে যেন গণ্য হয়।